সুধী দর্শক শ্রোতা, সালাম ও শুভেচ্ছা নিন। আপনাদের সকলকে সেফটি ফার্স্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের আলোচ্য বিষয় সাম্প্রতিক বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানা রেমাল সম্পর্কে। সকলে অবগত আছেন, গত 25শে মে বঙ্গোপসাগর এর উপকূলীয় অঞ্চলে একটি ঘূর্ণিঝড় সাইক্লোন আকারে আঘাত হেনেছে। নিশ্চয়ই এটা প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ সেফটির ভাষায় বলা যায় একটা হ্যাজার্ড। আপনার এই হ্যাজার্ড অবশ্যম্ভাবী। আপনি এই হ্যাজার্ডকে তাৎক্ষণিকভাবে কোনোভাবে এলিমিনেশন করার কোনো উপায় নাই। অতএব আপনাকে সেফ জায়গায় যেতে হবে, আপনাকেই প্রোটেকশান নিতে হবে, কেননা এই হ্যাজার্ডটা আসবেই, এটা অবশ্যম্ভাবী, মাস্ট। তো যাই হোক, এই প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশে এখন আমরা দেখছি প্রতি বছরই আসছে। এই ধরনের বিভিন্ন নামে, আইলা, আরও কিছু নাম আছে, বা এবার রেমাল হলো। আপনারা যদি 20 শতাব্দীতে ফিরে যান, তখন যদি কোনো বৃদ্ধ মানুষকে জিজ্ঞাসা করা হতো, আচ্ছা বলুন তো, আপনার জীবনে আপনি 100 বছর বা 80 বছর জীবনে আপনি কয়টা সাইক্লোন বা বন্যা দেখেছেন? আসলে ওই এলাকার মানুষ কিন্তু সাইক্লোনকে বন্যাই বলে থাকে। তাহলে যদি এরকম প্রশ্ন করলেন যে আপনি কয়টা বন্যা দেখেছেন বা কয়টা সাইক্লোন দেখেছেন আপনার জীবনে, 80 বছর জীবনে, উত্তর আসতো হয়তো একটা কি দুটোর অনুসরণ করতে পারতেন আর কি। তাহলে এখন দেখুন, এ ধরনের সাইক্লোন কিন্তু প্রতি বছর হচ্ছে এবং কখনো কখনো একাধিকবার হচ্ছে। এটা কিন্তু লক্ষণীয়। আমাদের বুঝতে হবে যে কেন ফ্রিকোয়েন্সি কিন্তু বেড়ে গেছে। আগে যেখানে 100 বছরে 80 বছরে একটা বড় ধরনের বন্যা বা প্লাবন সাইক্লোন হতো, এখন সেখানে প্রতি বছর বছর হচ্ছে। এটা অবশ্যই আমরা বুঝতে পারছি কারণটা কি। এর পিছনে অবশ্যই গ্লোবাল ওয়ার্মিং একটা কারণ, এটা বৈশ্বিক কারণ। ক্লাইমেট যে চেঞ্জ হচ্ছে, সেখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে ক্লাইমেট চেঞ্জের প্রভাবেই এই ধরনের সাইক্লোন প্রতি বছর বছর হচ্ছে বা এর ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে। এক সময় আমরা যদি গত শতাব্দী ফিরে আসি, এই ধরনের সাইক্লোন হলে কিন্তু ব্যাপক প্রাণহানি হতো। সেটা এখন হচ্ছে না, কেননা তখন কিন্তু ওইরকম যোগাযোগ ব্যবস্থা ছিল না, কমিউনিকেশন ব্যবস্থা ছিল না, মানুষের কাছে আগাম সতর্ক সংকেত পৌঁছাতো না। এখন কিন্তু মোবাইল প্রযুক্তির কারণে খুব দ্রুত আগাম সংকেত পৌঁছে যাচ্ছে এবং কিন্তু মানুষ নিরাপদ স্থানে চলে যেতে পারছে, বা সাইক্লোন শেল্টারের মতো। সেটা একটা দিক। আরেকটা দিক, বাংলাদেশের সক্ষমতাও ভালো। বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনার দিক থেকে বাংলাদেশ অনেক ক্ষেত্রে একটা মডেল দেশ। পৃথিবীর অনেক দেশ থেকে বাংলাদেশে এই দুর্যোগ ব্যবস্থাপনার উপরে কিন্তু আমাদের অভিজ্ঞতা তারা শেয়ার করতে আসেন। যাই হোক, এখন আমরা একটু আলাপ করি যে এই ধরনের সাইক্লোন যে হয়ে গেল, রেমাল হয়ে গেল, এর প্রভাবটা কি। এর প্রভাবটা সাময়িকভাবে কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হলো। যারা খেটে খাওয়া মানুষ, যারা দৈনন্দিন কাজে যান, তারা যেতে পারেন নাই। যারা ছোটো করে ব্যবসা করেন, সেটা ব্যবসা ক্ষেত্রে যেতে পারেন নাই। অনেকের ঘরের চাল ডাল পানিতে ডুবে গেছে সাময়িকভাবে। তারা কিন্তু খেয়ে না খেয়ে জীবনযাপন করছে। সেটা গেল একটা দিক। দ্যাট মিন দৈনন্দিন জীবিকার উপর একটা বিরূপ প্রভাব তাৎক্ষণিকভাবে বলল, সেটা একটা দিক। আর একটা হলো মধ্যম মেয়াদি ক্ষতি কি হলো।
অনেকের ছোট ছোট খামার আছে, ছোট ছোট খামার আছে, সেখানে যেরকম মাছের ঘের বা চিংড়ির ঘেরটাই ওই অঞ্চলেই বেশি হয়, সেগুলো ক্ষতিগ্রস্ত, সেগুলো ভেসে গেছে পানিতে, মাছের খামারগুলো ভেসে গেছে। তাদের ছোট ছোট পোলট্রি ফার্ম অনেকে করে থাকেন, পোলট্রি ফার্ম, মুরগির খামার, সেগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারা হয়তো এই ছোট ছোট ব্যবসাগুলো ছোট পুঁজি নিয়ে তারা স্থাপন করেছিল। হয়তো কেউ কেউ ব্যাংক লোন নিয়ে এই ধরনের ছোট ছোট ব্যবসা, ক্ষুদ্র ব্যবসা তারা স্থাপন করেছিল, ব্যবসা করেছিল, সেইটা কিন্তু ক্ষতিগ্রস্ত হলো। এখন তারা কিন্তু একটা বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হলো। এই অবস্থায় অবশ্যই যারা লগ্নিকারী প্রতিষ্ঠান, এনজিও এবং ব্যাংক বা সরকারি পক্ষ থেকে এ ব্যাপারে তাদেরকে আবার কীভাবে তারা ব্যবসায় ফিরে আসতে পারে, আবার তাদেরকে আবার লোন দেওয়া যেতে পারে, লোন দিয়ে আবার তাদের ব্যবসা নতুন করে শুরু করার সুযোগ করে দেওয়া উচিত। সুদূর প্রসারী যে ক্ষতি যেটা হচ্ছে এই ধরনের বারবার সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের কারণে, সেটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। যদি একটু আলোচনা করি, সেটা হলো যে মানুষের মানে কৃষিক্ষেত্র ব্যাপক হুমকির সম্মুখীন হয় এ ধরনের সাইক্লোনের ফলে। কেন তাদের কৃষি জমিতে কিন্তু লবণ পানি ঢুকে যাচ্ছে, এগুলো একটা দিক। আরেকটা হলো খাবার পানির স্বল্পতা বা সমস্যা, যেখানে অনেক ক্ষেত্রে ওই দক্ষিণ অঞ্চলের মানুষ কিন্তু টিউবওয়েলে পানি পায় না, টিউবওয়েলে কিন্তু মিষ্টি পানি ওঠে না, সেখানে টিউবওয়েলে কিন্তু লবণ পানি পাওয়া যায়, লবণ পানি এবং আয়রনযুক্ত পানি টিউবওয়েল পাওয়া যায়। অতএব সেখানে গভীর নলকূপ চলে না, কোনো বাড়িতে নলকূপ দেখা যায় না। তারা কিন্তু পুকুরের পানির উপরে নির্ভর করে, যেখানে মিষ্টি পানির সোর্স। সেই পুকুরের পানিতে যখন এই লবণ পানি ঢুকে যায়, তখন কিন্তু খাবার পানির একটা তীব্র সংকট দেখা দেয় এবং এই লবণ পানি তারা অনেক ক্ষেত্রে খেতে বাধ্য হয় জীবন বাঁচানোর জন্য। আর এই লবণ পানি যখন খায় তখন কিন্তু তাদের একটা স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয়, ব্লাড প্রেশার বেড়ে যায়। এখন দেখা যায় ওই অঞ্চলের মানুষ, এরকমও স্ট্যাটিস্টিক্স আছে, ডাটা আছে, যে ওই অঞ্চলের মানুষ ইদানিং ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপে ভুগছে। এগুলো একটা দিক। আরও হলো তাদের কৃষি জমিতে কিন্তু লবণ পানি ঢুকে যাচ্ছে। এই লবণ পানি একবার যখন ঢুকে যায় তখন কিন্তু সেই লবণ পানি আর সহজে বের হয় না। আর বের হলেও যখন লবণ পানি যদি শুকিয়ে যায়, যখন উচ্চ তাপে বা গরমকালে শুকিয়ে গেলে কিন্তু পানিটা বাষ্প হচ্ছে, কিন্তু তার তলানিতে জমে থাকা লবণ কিন্তু খেতে থেকে যাচ্ছে। অতএব ওই জমিটা চিরকালের জন্য কিন্তু নষ্ট হয়ে গেছে। সেখানে কিন্তু আর সেই সোনালি ফসল আর দেখা যাবে না, আর ধান ক্ষেত দেখা যাবে না। কৃষকের মুখে যে হাসি, যখন ধান পাকে, সেই হাসি কিন্তু আর দেখা যাবে না, এই হাসি একেবারে ম্লান হয়ে যায়। তো এটা একটা গভীর সংকট, একটা গভীর বিপর্যয় আমাদের এই অঞ্চলের মানুষের জন্য। আপনারা দেখবেন আগে যেখানে 5 বিঘা জমিতে 50 মণ ধান হতো, এখন কিন্তু 50 বিঘা জমিতে 5 মণ কি 10 মণ ধান পাওয়া যায় না। আলটিমেটলি কী হচ্ছে, আমাদের দেশ কিন্তু একটা খাদ্য সংকটের দিকে যাচ্ছে ধীরে ধীরে। সেটা হলো যে ফুড সিকিউরিটি, খাদ্য নিরাপত্তা কিন্তু একটা হুমকির সম্মুখীনে পড়ে যাচ্ছে। এখন কিন্তু বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ নয়, আমাদেরকে কিন্তু খাদ্য এখন আমদানি করতে হচ্ছে। হয়তো আমাদের জমি আস্তে আস্তে কমে আসতেছে, আবার কিছু জমি, এই ধরনের জমি লবণাক্ততায় নষ্ট হচ্ছে। তাহলে আপনি কোথায় ফসল ফলাবেন? ফলনটা আপনি কোথায় পাবেন? দেশের মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে, উৎপাদন দিন দিন কমছে। তাহলে কি হচ্ছে, আমাদের খাদ্য নিরাপত্তার হুমকির সম্মুখীন হচ্ছে। এই অবস্থায় একটা মানুষ কিন্তু
জীবিকার একটা হুমকির সম্মুখীনে পড়ে গেল। মানুষ কিন্তু আস্তে আস্তে তারা দরিদ্র তার ভিতরে চলে যাবে। আমরা যেখানে দরিদ্র মুক্ত করার চিন্তা করছি, প্রচেষ্টা করছি, সেখানে কিন্তু ওই অঞ্চলের মানুষ কিন্তু আস্তে আস্তে আরও দরিদ্র থেকে দরিদ্রতর পর্যায়ে চলে যাবে। এখন এখান থেকে প্রতিকারের উপায় কি? এখন যদি প্রত্যেক বছর যেখানে যেখানে এ ধরনের সাইক্লোন হচ্ছে, এই সাইক্লোনের পানি আপনাকে যাতে করে জমিতে, কৃষি জমিতে ঢুকতে না পারে, অবশ্যই এখানে এই মুহূর্তে কি যেটা করতে হবে, বেড়িবাঁধ দিতে হবে, এমবাঙ্কমেন্ট দিতে হবে। সেটা অ্যাসেসমেন্ট করে সেগুলো ঠিকমতো আপনার অডিট করে সার্ভে করতে হবে যে কোথায় কোথায় বেড়িবাঁধ দেওয়া প্রয়োজন। এগুলো কৌশলগত জায়গা চিহ্নিত করে সেখানে কিন্তু বেড়িবাঁধ দিতে হবে, এবং বেড়িবাঁধের উচ্চতা কিন্তু 15 ফিট পর্যন্ত করতে হবে, যেহেতু পানির আস্তে আস্তে কিন্তু পানির যখন প্লাবিত হচ্ছে সাইক্লোনের সময় 10 ফিট 12 ফিট উচ্চতায় পানি প্লাবিত হচ্ছে। অতএব বেড়িবাঁধের উচ্চতাও কিন্তু দিন দিন সেটা বাড়ানো প্রয়োজন। যতদূর জানা যায় 12 ফিটের উচ্চতায় বেড়িবাঁধ হয়, এখন সেখানে 15 ফিটের বেড়িবাঁধ হয়তো করতে হবে। এগুলো একটা দিক। একটা হচ্ছে যে ওই অঞ্চলের মানুষ কিন্তু মাইগ্রেশন করছে, দক্ষিণ অঞ্চলের মানুষ কিন্তু আর এলাকায় থাকছে না, যেহেতু জীবিকা তাদের আস্তে আস্তে সংকুচিত হয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ড যার উপরে তাদের জীবনযাপন, জীবিকা, সেটা কিন্তু আস্তে আস্তে সংকুচিত হয়ে আসতেছে। মানুষ কিন্তু মাইগ্রেশন করে ওই অঞ্চল থেকে শহরে চলে আসতেছে। শহরে কিন্তু আজকাল এত মানুষের চাপ সহ্য নিতে পারছে না, সেটা একটা বড় ব্যাপার। এই মানুষগুলো কোথায় যাবে শেষ পর্যন্ত, এটা একটা বড় চিন্তার বিষয়। এখন সব কিছুর শেষ কথা হলো যে এই যে প্রতি বছর সাইক্লোন কেন হচ্ছে, আমি আগেই বলেছি এটা অবশ্যই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ, ক্লাইমেট চেঞ্জের কারণ। এবং ক্লাইমেট চেঞ্জের পিছনে কারা আছে? উন্নত দেশগুলো আছে। উন্নত দেশ কী করছে? তারা গ্রিন হাউস গ্যাস নির্গমন করছে, সেটা তারা সাইন করে স্বীকার করেছে যে হ্যাঁ, আমরাই গ্রিন হাউস গ্যাস নির্গমন করছি, যার ফলে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। তো আমরা সেই উষ্ণায়নের ফলে আমরা ক্ষতিগ্রস্ত দেশ হিসাবে আমরা অবশ্যই বিশ্ব সংস্থার কাছে আমরা ক্ষতিপূরণ চাইব, এবং সেই ক্ষতিপূরণের ফান্ড কিন্তু আছে, লস অ্যান্ড ড্যামেজ ফান্ড, যেটা COP28-এ ডিক্লেয়ার হয়েছে। 750 অথবা 730 এরকম একটা সংখ্যা মিলিয়ন ডলার। আমাদের সরকার থেকে অবশ্যই সেই ফান্ড থেকে আমাদের অর্থ চাইতে হবে ক্ষতিপূরণ হিসাবে, এবং ইমিডিয়েট যারা স্থানীয় প্রশাসন আছেন, যারা NGO আছেন, তারা কিন্তু এই ক্ষতির হিসাবটা করতে হবে যে কত ক্ষতি হলো, ব্যবসায়িক ক্ষেত্রে কত ক্ষতি হলো, সাময়িক ক্ষতি, মধ্যমেয়াদী ক্ষতি, দীর্ঘমেয়াদী ক্ষতি, এবং এই ক্ষতি পূরণ করার জন্য আমাদের কি দরকার, এই মুহূর্তে কি দরকার, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী আমাদের কি ব্যবস্থা, কি প্রজেক্ট নিতে হবে, এবং দীর্ঘমেয়াদী কি প্রজেক্ট নিতে হবে, এবং টেকনোলজি ট্রান্সফারের ক্ষেত্রে কিভাবে এই মানুষগুলোর পাশে, এই দুস্থ মানুষের পাশে দাঁড়ানো যায়, সেখানে টেকনোলজি ট্রান্সফার এবং প্রযুক্তিগত সহায়তার ব্যাপারে কিন্তু এগিয়ে আসতে হবে। যে সিদ্ধান্তগুলি কিন্তু অবশ্যই ইতিমধ্যে প্যারিস এগ্রিমেন্টে নেওয়া হয়েছে, যে যতগুলো বিল্ডিং ব্লক সিদ্ধান্ত আছে, তার মধ্যে একটা ফাইন্যান্স আছে, একটা টেকনোলজি ট্রান্সফার আছে, একটা ক্যাপাসিটি বিল্ডিং আছে। সব ক্ষেত্রে কিন্তু আমাদের সহায়তা চাইতে হবে, এই মুহূর্তে আর দেরি করা যাবে না। এই আহ্বান আমি সরকারের কাছে করছি। বিভিন্ন রকম সংস্থা যারা আছে এটা নিয়ে, ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করেন, বিশেষ করে আমাদের পরিবেশ এবং ক্লাইমেট চেঞ্জ বিষয়ক যে মন্ত্রণালয় আছে, তারা অবশ্যই বিষয়টা গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। আর যদি নাই হয়, ওই দক্ষিণ অঞ্চলের মানুষ যারা এই ক্লাইমেট চেঞ্জের কারণে বিশ্ব উষ্ণায়ন এখানে ক্ষতিগ্রস্ত আসছে, সেই মানুষগুলোকে আপনারা পুনর্বাসন করুন উন্নত দেশগুলোতে। যেসব দেশের কারণে এই ধরনের দুর্যোগ নেমে আসতেছে, সেই দুস্থ মানুষকে পুনর্বাসন কিন্তু আমাদের পক্ষে অনেক সময় কঠিন হয়ে যাবে। অতএব এটাও একটা প্রস্তাব রাখা যেতে পারে, উন্নত দেশগুলো এই দুস্থ মানুষদেরকে তাদের দেশে নিয়ে যান, তাদেরকে নিয়ে তাদের পুনর্বাসন করুন। আপনারা সেখানে ইমিগ্রেন্ট হিসেবে তাদেরকে নিয়ে যান। এই মানুষগুলোকে, দুস্থ মানুষগুলোকে পাশে আপনারা দাঁড়ান, যতদিন পর্যন্ত আমরা এই গ্লোবাল ওয়ার্মিংয়ের, বিশ্ব উষ্ণায়নের পাগলা ঘোড়াকে আমরা নিয়ন্ত্রণে আনতে না পারবো।
শুধু কি তাই, এ ধরনের রেমালের ফলে বা ঘূর্ণিঝড় বা সাইক্লোনের ফলে আমাদের জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটির অনেক ক্ষতি হচ্ছে। আমাদের জীববৈচিত্র্য এখন হুমকির সম্মুখীন। এ পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী রেমালের ফলে সুন্দরবনের 39টি হরিণ মারা গেছে। আরও যে কত ক্ষতি হয়েছে তার সঠিক তথ্য আমাদের হাতে নাই। হয়তো তদন্তের পরে আমরা সঠিক চিত্রটি আমরা জানতে পারবো। আশা করি আমার বক্তব্য আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। দেখা হবে পরবর্তী এপিসোডে। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার কমেন্টে লিখুন আপনাদের আরও কোনো কিছু বিষয় জানতে হলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।